ফোর্থ পিলার উইথ পেপলের সুদীপ্ত অনলাইন অনুষ্ঠানে আমরা যেটা বলেছিলাম গত সপ্তাহ থেকে আমরা এটা চালু করেছি এবং সপ্তাহের মধ্যে একটা দিন এই সপ্তাহে আমরা শনিবার করছি যেহেতু গতকাল বিজয়া দশমী ছিল। সাধারণত আমরা প্রতি শুক্রবার এটা করার চেষ্টা করব। প্রতি শুক্রবার সরাসরি আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমাদের অনেক অনুষ্ঠান নিয়ে অনেক প্রশ্ন থাকে, আপনাদের অনেক প্রশ্ন আপনারা এই অনুষ্ঠানে করেন, তাছাড়াও হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে আমরা অনেক প্রশ্ন পাই যার উত্তর দেওয়া আমরা কর্তব্য বলে মনে করি। যে সবসময় সেগুলোর উত্তর লাইভ অনুষ্ঠানের মধ্যে দেওয়া সম্ভব হয় না, যেখানে অন্য বক্তারা থাকেন, অন্য সাংবাদিকরা থাকেন, যেখানে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকার জন্য আমার কথা বলার, নিজের মতামত প্রকাশের অবকাশ অনেক কম থাকে। আজকে এই সপ্তাহের একটা দিনের অনুষ্ঠান আমরা সেই জন্য এই বিশেষভাবে এই কারণে নির্দিষ্ট করে রেখেছি, যেখানে আমরা শুধু এটা নিয়ে কথা বলবো, আপনাদের নানা প্রশ্নের আমরা উত্তর দেব। আজকে তো শুরুতেই আমরা ফোর্থ পিলার উইথ দি পিপলের আমাদের সকলের পক্ষ থেকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে জানাচ্ছি। আশা করি যে আমরা এই বছর যে বছরটা যেরকম কাটালাম, যেরকম অসুবিধার মধ্যে, নানা রকম সংকটের মধ্যে এবছরটা গেল, আগামী বছরটা যেন আরেকটু ভালো যায়। এত কিছু সংকট, এত যে সমস্যার মধ্যে আমরা রয়েছি, প্রধানত বিশ্বব্যাপী যে মহামারী চলছে তার জন্য, তার থেকে যেন আগামী বছর আমরা তো কিছুটা মুক্তি পাই। এই প্রসঙ্গে বলি, কিন্তু এটা আমরা আশা করছি বটে। আমরা সবসময় যে কোনো উৎসবে, অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে, পরবে আশা প্রকাশ করি যে আগামী বছরটা আরো ভালো যাবে, কিন্তু সেই আশাকে বাস্তবায়িত করার জন্য আমরা কি করি সেটা কিন্তু, সেখানে কিন্তু অনেক প্রশ্ন রয়ে যায়। যেমন এই বছরের পুজো নিয়ে বহু প্রশ্ন রয়ে গেছে। যেভাবে পুজোতে ভিড় আমরা দেখেছি, বিশেষ বিশেষ কয়েকটা বড় পুজোতে, জাঁকজমকের পুজো, আর সব থেকে যেটা দুঃখের ব্যাপার, একজন সমাজ সচেতন যে কোনো নাগরিকের পক্ষে যেটা খুব দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে এই পুজোগুলোর আয়োজক কিন্তু প্রায় সমস্ত কটারই রাজ্যের শাসক দলের কোনো না কোনো নেতা মন্ত্রী। তারা যদি এই ধরনের অবিবেচকের মতো কাজ করেন, এমন জাঁকজমকের পুজোর আয়োজন করেন যেখানে মানুষ তা দেখতে আসবেই, অবধারিতভাবে সাংঘাতিক ভিড় হবে, তাহলে কিন্তু সমাজের প্রতি তারা কতটা তাদের কর্তব্য পালন করছেন সে প্রশ্ন খুব বড় করে ওঠে। এ প্রসঙ্গে সব থেকে বেশি আলোচিত যেটা, সেটা নিয়ে আমরা কিছুটা কথা বলতে পারি। এটা নিয়ে আমার সহকর্মীদের সঙ্গে আমার কিছু কিছু কথাবার্তা হয়েছে আজকে আগে। তারা যে প্রশ্ন করেছেন, তারা যেভাবে দেখছেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যেটা দুর্গাপুজো, এটা উল্টোডাঙ্গা থেকে অল্প দূরে এবং এয়ারপোর্টে যাওয়ার প্রধান রাস্তার প্রায় পাশেই পড়ে। বেশ কয়েক বছর ধরে এই পুজোটাতে প্রচুর ভিড় হচ্ছে। অন্য সময় তা নিয়ে কিছু বলার নেই, মানুষ তো দেখতে আসবেনই, একটা আনন্দের উৎসব, সাজসজ্জা, মণ্ডপ, আলো ইত্যাদি দেখার জন্য তারা আসবেনই। কিন্তু এবছর এটাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, যা ভিড় হয়েছে, সপ্তমীর দিন থেকে লেজার শো বন্ধ করে দিতে হয়েছে। আমরা জানি যে বিমান ওঠানামার অসুবিধা হচ্ছিল, সেই কারণে বিমান লেজার শো বন্ধ করে দিতে হয়েছে। পরবর্তীকালে উল্টোডাঙ্গাতে ট্রেনের স্টপ দেওয়া বন্ধ করে দিতে হয়েছে এবং পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। রাজ্যের একটা মন্ত্রীর পুজো হওয়া সত্ত্বেও সেখানে প্রশাসনের দিক থেকে নিশ্চয়ই বেশ, আমি বলবো, দায়িত্ববোধের পরিচয় পাওয়া গেছে। কিন্তু মন্ত্রী স্বয়ং যদি নিজেই দায়িত্ববোধের পরিচয় দিতেন, সেটা অনেক বেশি ভালো হতো, সেটা অনেক বেশি প্রত্যাশিত ছিল। আমার নিজের যেটা খুব দুঃখ লেগেছে দেখে, খারাপ লেগেছে দেখে, সেটা হচ্ছে এই লেজার শো বন্ধ করে দেওয়ার পরেও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এটা বিমানের ওঠানামার অসুবিধার জন্য নয়, এটা ভিড় হচ্ছিল বলে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে পাইলটরা আপত্তি করেছিলেন, তাদের কাছে অসুবিধা মনে হয়েছিল এই ধরনের আলো, এবং এটা কেন হঠাৎ করে সপ্তমীর দিনই হলো তার একটা কারণ রয়েছে, সেটাও আলোচিত হয়েছে মিডিয়াতে। যদিও হয়তো এখন খবরের কাগজ সকলের কাছে নেই বা টেলিভিশন দেখার সময় হয়তো কম পান বলে সকলের কাছে সে তথ্য পৌঁছয়নি। বিষয়টা হচ্ছে এইরকম যে আমাদের দমদম বিমানবন্দরের রানওয়েটার অ্যালাইনমেন্ট যেরকম, অর্থাৎ রানওয়েটা যেভাবে রয়েছে, তাতে বিমান ওঠা বা নামা
দুটো দিক থেকে হতে পারে। একটা হচ্ছে বিমানবন্দরের বিরাটির দিক থেকে, সহজ করে বলতে গেলে, আরেকটা হচ্ছে সল্টলেক রাজারহাটের দিক থেকে। বিমান ওঠানামার নিয়ম হচ্ছে বাতাস যেদিক থেকে বইছে সেই দিকে মুখ করে বিমানকে উঠতেও হয়, নামতেও হয়। হ্যাঁ, একই দিকে, মানে ওঠার সময় নামার সময় দুদিকেই হাওয়ার বিপরীতে নামতে হয়। তাতে বিমানের যে ড্র্যাগ, নামার সময় ড্র্যাগটা বেশি হয়, ফলে বিমান তাড়াতাড়ি থামাতে সুবিধা হয়, ওঠার সময় লিফটটা সুবিধা হয়, অর্থাৎ কিনা বিমানটা তাড়াতাড়ি ভেসে উঠতে পারে। বাতাসের গতিবেগ অনুসারে কলকাতা বিমানবন্দরে বিমান কখনো বিরাটির দিক থেকে নামে, কখনো রাজারহাটের দিক থেকে নামে। যদি রাজারহাট সল্টলেকের দিক থেকে নামে তবে এই ধরনের লেজার এড়াতে অসুবিধা হওয়ার কথা, পাইলটরা সেটা জানিয়েছেন। সব থেকে দুঃখের বিষয় যে আমাদের যেটা, সেটা হচ্ছে যে এই যে আইন মেনে একটা কাজ করা হয়েছে, বহু মানুষের নিরাপত্তার স্বার্থে যেটা আইন, সেটা মানা হয়েছে। লেজার শো এই ধরনের করার কথা না বিমানবন্দরের এত কাছে, এত কোনো উঁচু জায়গায়। আইনটা যে মানা হয়েছে, তার জন্য যারা আইনের রক্ষক তাদের গর্বিত হওয়ার কথা, কিন্তু তারা প্রায় একটা এমন একটা ভাব করছেন যে না না, আইন টাইন কোনো ব্যাপার না, আসলে আমরা নিজেরা বন্ধ করে দিয়েছি। এই প্রবণতা আমরা সর্বত্রই দেখি আজকাল। এ রাজ্যে দেখি, দেশের সর্বত্র দেখি, অন্যান্য রাজ্যে দেখি, কেন্দ্রে তো দেখি বটেই। শাসক নিজেকে আইনের ঊর্ধ্বে বলে ভাবতে ভালোবাসেন। তিনি এতে খুব আনন্দ পান যে আমি আইন, আমাকে মানতে হয় না, আমি মানুষের সুবিধের জন্য এটা করে দিলাম। এটা খুব বেদনাদায়ক ঘটনা, কিন্তু এটাই ঘটেছে। শ্রীভূমির পুজো সম্পর্কে এটাই বলার। অন্যান্য পুজোগুলো তো ভিড় হয়েছে, তবে সেখানে এতখানি পরিস্থিতিটা এতখানি এই পর্যায়ে যায়নি শেষ পর্যন্ত। আজকে স্বাভাবিকভাবেই দর্শকরা বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছেন। অরিন্দম চৌধুরী জানাচ্ছেন শুভ বিজয়। অরিন্দম বাবু, আপনাকেও শুভ বিজয়। বিজয় ফজলুল হক জানাচ্ছেন শারদ উৎসবের শুভেচ্ছা। আপনাকেও শারদ উৎসবের শুভেচ্ছা। সকলকে আমরা জানাচ্ছি এবং একই সঙ্গে বলছি উৎসবটা যেন এরকম থাকতে পারে আগামী দিনে, যেন সত্যিকারের উৎসব যেরকম হয়, আগে যেরকম হতো করোনা মুক্ত পৃথিবীতে, করোনা প্রাক করোনা পৃথিবীতে, সেরকম যেন হতে পারে, সেটা আমরা আশা করব। এবং তার জন্য আশা করব সকলেই দায়িত্ব সম্পন্ন আচরণ করবেন। বিজয়ের অভিনন্দন অনেকেই জানাচ্ছেন। রোশনি কুহু চক্রবর্তী জানাচ্ছেন বিজয়ের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। সর্বার্থ সরকার আগেই বলেছেন। শুধু শুভেচ্ছা নয়, আমি আপনাদের কিছু কথোপকথনেও আপনাদের সঙ্গে আগ্রহী। আপনাদের নির্দিষ্ট কোনো বিষয়ে প্রশ্ন থাকে, একটা বিষয় পুজো সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে আলোচনা করলাম, হ্যাঁ আরেকটা পুজো সংক্রান্ত বিষয়ে আলোচনা করাই যেতে পারে, সেটা খুব দুঃখজনক বিষয়। এটা নিয়েও তো আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে টেলিভিশন তো চালু রয়েছে, তাকে সেখানে জাতীয় মানে দিল্লি কেন্দ্রিক যে মিডিয়া, তাতেও যথেষ্ট আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, সেইখানে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ধর্মস্থান, মন্দির, নির্দিষ্ট করে সেরকম মন্দিরে হামলা, তার ফলে মৃত্যু। ইসকনের একটা মন্দিরের উপর নোয়াখালীতে আক্রমণ হয়েছে। এসব ঘটনা আমাদের নজরে এসেছে এবং এটা খুব আনন্দের বিষয়, বা এটা খুব আশা বিষয়। বাংলাদেশ সরকার এর তীব্র নিন্দা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ব্যক্তিগতভাবে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এ বিষয়ে ব্যবস্থা নেবেন, এবং মন্ত্রীরা যে সমস্ত বিবৃতি দিয়েছেন সবগুলি আশাব্যঞ্জক, এবং বাংলাদেশে, আমাদের প্রতিবেশী দেশে যাতে সম্প্রীতি বজায় থাকে, ধর্মমূলক বিদ্বেষ না ছড়ায়, সে বিষয়ে তারা সে বিষয়ে তারা সচেতন থাকার কথা বলেছেন। এই বিষয়ে প্রশ্ন এসেছে, এটা নিয়ে আমরা আলোচনা করি। ওপার বাংলা থেকে লাথি খেয়ে পালিয়ে আসা জীবনমুখী গায়ক এক্স কমরেড বর্তমানে চটিচাটা নচিকেতা ক্ষমতা থাকলে কুমিল্লা নিয়ে একটা গান বেঁধে দেখাক। আপনার মনোভাব বোঝাই যাচ্ছে প্রসেনজিৎ বাবু। আপনি অন্য কোনো গায়ক তাদের উদ্দেশ্য করে কিছু বলছেন, বলতেই পারেন। আপনার বক্তব্যটা আমি দেখালামও বটে। কিন্তু গান তো কে কি করবেন সেটা তার নিজের বিষয়, মানে কাউকে তো চ্যালেঞ্জ করে বলা যায় না যে আপনি এই বিষয়টা গান বেঁধে দেখান। আর একটা জিনিস কিন্তু আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের যে ঘটনা ঘটছে,
সেই রকম ঘটনা কিন্তু এই ভারতীয় উপমহাদেশে অন্যত্রও ঘটছে। ভারতে সংখ্যালঘুদের উপর গত কয়েক বছরে যে আক্রমণের ঘটনা ঘটছে তা কিন্তু সারা পৃথিবীর বহু দেশের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বড় বড় ক্ষমতাসম্পন্ন দেশের রাষ্ট্রনায়করা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের প্রধানমন্ত্রীকেও বলেছেন, সেটা আমাদের মিডিয়াতে অতটা বড় করে আসেনি কারণ সরকার তো আর তার প্রচার চায় না। কিন্তু ভারতেও একই ধরনের ঘটনা ঘটেছে, ঘটছে। আহ, কে কি খাবেন, কার কাছে কি মাংস রয়েছে তার জন্য সেই সন্দেহে মানুষকে পিটিয়ে মারা ঘটনা ঘটেছে। বাংলাদেশের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের ঘটনা সঙ্গে ভারতে যে সমস্ত ঘটনা ঘটছে তার সম্পর্ক আছে। সুতরাং বুদ্ধিজীবীরা কোথায় গেলেন, আবার প্রসেনজিৎ বাবু প্রশ্ন করছেন, বুদ্ধিজীবীরা কোথায় গেলেন আমি বলতে পারবো না, আমি বুদ্ধিজীবী নই, কিন্তু সাংবাদিক হিসেবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা আমরা এই ধরনের ঘটনা সবসময় নিন্দা করছি এবং এখানেও তীব্র নিন্দা করছি। কিন্তু আমরা একই সঙ্গে এই একই নিঃশ্বাসে এই কথাটা বলছি যে আমার প্রতিবেশী রাষ্ট্রে এই ঘটনা ঘটলে আমি নিন্দা করব, কিন্তু আমার নিজের দেশে এই ঘটনা ঘটলে আমি চুপ করে থাকবো, সেটা সাংবাদিকের কাজ নয়, সেটা হতে পারে না। সাংবাদিকের কাছে দুটো মৌলবাদী ঘটনা, দুটো হিংসার ঘটনাই প্রতিবাদ করা ফোর্থ পিলার উইথ দ্য পিপলের কাজ, আমরা তাই করছি। বিতান ঘোষেন যে মৌলবাদের চরিত্র প্রতিস্পর্ধী, একটা বিপদের ভয়কে খাড়া করেই তারা পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করে। দক্ষিণ পূর্ব এশিয়ায় মূলত উপমহাদেশে এই মৌলবাদী কি আগামী দিনে সমাজজাতিকে নিয়ন্ত্রণ করবে? এর শেষ কোথায়? বিতানের শেষ কোথায় আমরা জানি না, আমরা জানি না। কিন্তু এটা একটা ভয়ঙ্কর চক্র, সেটা আমরা জানি। এবং এই এই খেলা তো সারা পৃথিবী জুড়েই চলছে। এই সারা পৃথিবী জুড়েই তো এই জিনিস চলছে। এই যে মৌলবাদী শক্তির উত্থান, এই যে অন্য ধর্মকে সহ্য করব না, অন্য ধর্মের বিশেষ করে তারা যদি সংখ্যালঘু হয় তাদের আক্রমণ করব, তাদের ধর্মস্থানকে আক্রমণ করব, তাদের খাদ্যাভ্যাসকে আক্রমণ করব, এটা তো চলছে। এবং আমাদের দেশে বর্তমান যে শাসক দল তারা তো এতে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। তার প্রতিক্রিয়া তো কিছু কিছু সীমান্তের ওপারে হবে, সেটা খুব দুঃখজনক, কিন্তু সেটা হবে, এটা বাস্তব। আমাদের যদি সাংবাদিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের যদি উদ্বেগ প্রকাশ করতে হয়, যদি তাহলে আমাদের উভয়টা নেই, দুটো নিয়ে উদ্বেগ প্রকাশ করা উচিত। বাংলাদেশের ঘটনা যতখানি মর্মান্তিক, যতখানি দুঃখজনক, যতখানি নিন্দাজনক, ঠিক ততখানি ভারতে এবং পাকিস্তানে এবং দেশের পৃথিবীর সর্বত্র এই ধরনের ঘটনা। আমরা মৌলবাদী হিংসার বিরুদ্ধে, ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে, এইটা একটা যুক্তিসঙ্গত অবস্থান হতে পারে, কিন্তু আমি ভারতের সীমানার মধ্যে এ বিষয়ে নিশ্চুপ থাকবো, ভারতের সীমানার বাইরে বাংলাদেশে, পাকিস্তানে, মায়ানমারে এই ধরনের ঘটনা ঘটলে তখন আমি কথা বলবো, এটা কোনো কাজের কথা নয়। উল্টোটাও সত্যি। এই প্রসেনজিৎ বাবুর মতোরা যাদের সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করে বুদ্ধিজীবী বলছেন, আমি একই প্রশ্ন তাদের করতে চাই। তারা যখন ভারতে এই ধরনের ঘটনা ঘটে তখন যা নিন্দা করেন, তার বিবৃতি দেন, তাদেরও বাংলাদেশ নিয়ে অবশ্যই বিবৃতি দেওয়া উচিত। দুটোই সমান নিন্দনীয় ঘটনা। অভিজিৎ সেনের আমার বক্তব্যটা পছন্দ হয়েছে, উনি অভিনন্দন জানাচ্ছেন, ধন্যবাদ। আহ, আপনাকে আপনার আপনি আমাদের সঙ্গে একমত বোঝাই যাচ্ছে। অরিন্দম চৌধুরী বলছেন বাংলাদেশে মিডিয়াও নিন্দা করেছে। হ্যাঁ, বাংলাদেশে মিডিয়া নিন্দা করে, সর্বোপরি বাংলাদেশের সরকারের সর্বোচ্চ যে পদে যিনি আছেন প্রধানমন্ত্রী, তিনি তীব্র ভাষায় নিন্দা করেছেন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের ভারতে মনে পড়ে কি সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার সম্পর্কে প্রধানমন্ত্রী কোনো কথা বলেছেন? যখন ধর্ম পরিচয় নিয়ে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে উত্তরপ্রদেশের নানা জায়গায়, তখন আমাদের দেশের সর্বোচ্চ শাসক কি কোনো কথা বলেছেন, প্রধানমন্ত্রী কোনো কথা বলেছেন? আমার খেয়াল নেই। সুতরাং এ কথা বললে ঠিক হবে না যে আমার বিবেক শুধু এদিকে বাংলাদেশের বর্ডার পেরোলে জেগে ওঠে, ওদিকে পাকিস্তানের বর্ডার পেরোলে জেগে ওঠে, দেশের মধ্যে আমি চুপ করে থাকি, এখানে সংখ্যালঘুদের মারলে আমার কিছু মনে হয় না, এটা কোনো যুক্তিসঙ্গত অবস্থান হতে পারে না। বিতানের প্রশ্ন আবার, খালেদা জিয়া ক্ষমতা এলেই কেন নাগপুরে আসেন, তাকে কখনো আমরা জানতে পারবো? এর মধ্যে শুধুই কি শুকনো কূটনীতি না দুই মৌলবাদের পারস্পরিক বোঝাপড়া? এটা বলা খুব মুশকিল, এটা নানান রকম ইঙ্গিত, নানান রকম সন্দেহ করা হয়, কিন্তু নেতাদের মধ্যে কোনো বোঝাপড়া থাক বা না থাক, এটা ঘটনা যে এক ধরনের একটা মৌলবাদের প্রতিক্রিয়া সবসময় অন্য মৌলবাদ মাথাচাড়া দেয়।
এখন কোনটা আদিতে যেতে যেতে পিছনে ফিরতে কিন্তু একেবারে ধর্মের মানে সেই ক্রুসেডে চলে যেতে হয়, 1000 বছর পিছনে চলে যেতে হয়। কে কাকে প্রথম মারলো? সভ্যতার কাজ সেরকম ভাবে পিছন দিকে চালানো নয়, সভ্যতার কাজ হচ্ছে সামনের দিকে তাকানো, মারামারি বন্ধ করা। কে কাকে প্রথম মেরেছিল কত বছর আগে সেই হিসাব করতে করতে আমরা একটা 500 বছর পুরনো মসজিদ ভেঙে ফেলেছি, এবং তারপর আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো সেটাকে আমার কাজ এখন চলছে। আমি বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নগুলো আছে সেই আলোচনাটা শেষ করে নিয়ে অন্য বিষয়ে যাব। বাংলাদেশে অনেক বন্ধুদের দেখছি তারা পালিয়ে আসতে চাইছেন, এতটাই ভীত। হ্যাঁ, ঠিকই। বাংলাদেশি বাংলাদেশে যারা সংখ্যালঘু, যারা হিন্দু, তারা অনেকেই খুব ভীত হয়ে রয়েছেন যে যে ধরনের ঘটনা ঘটেছে। আহ, তারা যদি পালিয়ে আসেন তাহলে সেটা খুব মানে মর্মান্তিক বিষয় হবে। কারণ বাংলাদেশ থেকে তো সেখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা দেশভাগের আগের থেকেই পালাচ্ছেন। আমাদের মতো বহু মানুষ আছেন যাদের পূর্বপুরুষরা বাংলাদেশেই থাকতেন, তারা চলে এসেছেন। কেউ কাজের জন্য চলে এসেছেন, কেউ হিংসার জন্য চলে আসতে বাধ্য হয়েছেন। 47-এর পরে, ঠিক আগে পরে 46-এর পরে কেউ কিছু কিছু এসেছেন, 71-এর যুদ্ধের পরেও এসেছেন মানুষ। সুতরাং এভাবে একটা দেশ থেকে চলে আসা কোনো সমস্যার সমাধান নয়। কারণ এক দেশের মানুষকে তো অন্য দেশে গিয়ে তাদের কাজকর্ম করে জীবিকা অর্জন করে খেতে হবে। সবকিছু এত তো সহজ নয়। আহ, Abhijit Sen, from next year, Sribhumi bosses must sort out issues with rail and online airline authorities. সর্ট আউট করার কিছু নেই। প্লেন নামার সময় যদি বে করে এতে বিমান নামার চলাচল করতে অসুবিধা হয়, এটা দেশের আইন। সেখানে সেখানে করা যায় না, সেখানে লেজার শো চালানো যায় না। ওটা যে যাই বলুক না কেন, আমি ইচ্ছে করে বন্ধ করে দিচ্ছি, ওটা দেশের আইন অনুযায়ী বন্ধ করতে হতো। সুতরাং এটা সর্ট আউট করার কিছু নেই। একজন প্রশ্ন চলে গেছে। চিন্ময় বসু বলছেন যে পুজোতে এত অর্থ অপচয় করা আমাদের মতো গরিব দেশে কতটা সঙ্গত? দেখুন চিন্ময় বাবু, আমি সাংবাদিক হিসেবে যবে থেকে কাজ করছি এবং তার আগের থেকেও আমি নিশ্চিতভাবে জানি এটা নিয়ে তো বিতর্ক চলে আসছে, সবসময় দুটো মত আছে। এক, আপনি যেটা বলছেন যে এত অর্থ অপচয় আপনি বলছেন সেটা করা সঙ্গত নয়। উম, অনেকে এই মত পোষণ করেন, অনেকে তো উল্টোটাও মনে করেন যে পুজো উপলক্ষে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, মানুষ কেনা বেচা করেন, অনেক জিনিস তৈরি হয়, মানুষ নতুন জিনিস কেনেন, বহু ধরনের শিল্পী কারিগর তারা কাজ পান, সেটা একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। এরকম একটা উৎসব উপলক্ষে এটা কিন্তু সারা পৃথিবীতে হয়। ক্রিসমাস উপলক্ষে পশ্চিমের দেশগুলোতে, খ্রিস্টান দেশগুলোতে যেরকম কেনা বেচা হয়, ঈদ উপলক্ষে মুসলিম দেশগুলোতে হয়। এটা তো মানুষের স্বাভাবিক ধর্ম। এটাকে অপচয় বলাটা মানে আমি পুরোপুরি অপচয় বলে মনে করি না। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই অর্থের অন্যরকম ব্যবহার অনেক বেশি পজিটিভ হতে পারতো। শুভ বিজয় জানাচ্ছেন অম্লান দত্ত, শুভ বিজয় আপনাকেও। মমতাজুল হক বলেছেন এই ধরনের ঘটনায় রাজনীতির যোগ ও সন্দেহজনক, বিশেষ করে নির্বাচনী ঘটনায় যাদের লাভ তারা ওত পেতে আছে। বাংলাদেশের ঘটনার কথা বলছেন নিশ্চয়ই মমতাজুল সাহেব? হ্যাঁ, হতে পারে। রাজনৈতিক তারা তো বটেই, সেজন্য তো টিভি চ্যানেলগুলোতে এত বেশি আলোচনা বাংলাদেশ নিয়ে। সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে, ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এই ধরনের টিভি চ্যানেলগুলোকে এত আলোচনা করতে দেখেছেন? যারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এত উদ্বিগ্ন হয়ে পড়েছে আজকে। গৌতম দাস জিজ্ঞেস করছেন বাংলাদেশ বা ভারতের আগামী নির্বাচনগুলোর সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা? দেখুন, প্রত্যক্ষ সম্পর্ক তো থাকে না। মানে একটা অমুক একটা ঘটনা ঘটিয়ে দিলে তার ফলে কেউ ভোটে জিতে যাবে, এটা কিন্তু হয় না। কিন্তু সাধারণভাবে এক ধরনের আবেগ তৈরি হয়, এক ধরনের ঘৃণা তৈরি হয়, এক ধরনের বিদ্বেষ তৈরি হয়, যেগুলোকে তো ভোটের বাজারে যারা রাজনীতির কারবারি তারা কাজে লাগান। অম্লান দত্ত বলছেন ভাই তো দাদাকে অনুসরণ করবে, বাংলাদেশ ভারতের প্রসঙ্গ বলছেন। হ্যাঁ, কিন্তু দুজনেই যদি খারাপ পথে যায় তাহলে আমাদের বলতে হবে দুজনেই এই খারাপ পথে যাওয়া বন্ধ করুন। সেখানে ভাই দাদা করেছে বলে ভাইয়ের করাটা কিন্তু কোনো জাস্টিফিকেশন নয়। ভাইকেও বন্ধ করতে হবে, দাদাকেও বন্ধ করতে হবে। এটা হচ্ছে পরিষ্কার কথা। ফাতিহা ইয়াস বাঙালি বলছেন ওই এলাকার মুসলিম মানুষজন দুষ্কৃতী মৌলবাদী মুসলিমগুলোকে ধরেছে, ভালো লাগলো দেখে। তারা বলেছে 20 বছর ধরে তাদের সম্প্রীতি নষ্ট করার প্রয়াস একটা। এটা আহ, হ্যাঁ, এটা খুব ভালো ঘটনা যে আপনি যেটা বলছেন যে হ্যাঁ ঠিকই, যেটা ঘটনা ঘটেছে সেখানে
সাধারণ মানুষ তারা ধরেছেন এবং তাদের মধ্যে স্বাভাবিকভাবে মুসলিমরাই বেশি। এটা খুব স্বাভাবিক ঘটনা। আপনি যদি ফাতিহা ইয়াজ আপনি যদি লক্ষ্য করেন আর কি, যে কোনো ধরনের এই ধরনের সাম্প্রদায়িক অশান্তির সময় যে কোনো জায়গায় আপনি যদি যান, আমি বহু জায়গায় গিয়েছি, মানে 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পর আমি কলকাতাতেই রিপোর্ট করছি, তাছাড়া দেশের নানা জায়গায় নানা সময় এই ধরনের মেরাটে, উত্তরপ্রদেশে, দেশের অন্যান্য রাজ্যে আমি এই ধরনের ঘটনার, সেটা হচ্ছে আমাদের এলাকার লোকেরা এই কাজ করে। কিছু কিছু লোক যোগ দিয়ে থাকতে পারে, কিন্তু মূল লিডারশিপ দিয়েছে, মূল মানে হামলার সময়, লুটপাটের সময়, খুন জখমের সময় বাইরে থেকে আসা লোকেরা ছিল। সেটাই কিন্তু দাঙ্গার একদম একদম সেট প্যাটার্ন। কিছু লোককে বাইরে থেকে আনা হয় নেতৃত্ব দেওয়ার জন্য, তারপরে একটা মব সাইকোলজির কারণে কিছু স্থানীয় মানুষ বেরিয়ে আসেন, যারা লুটপাট ছোটখাটো অপরাধের ঘটনায় হাত লাগান। অরুণ দাস বলছেন বাংলাদেশের ঘটনার পিছনে অন্য কোনো দেশের ইন্ধন নেই, তো সেটা তো জানা নেই, কিন্তু উম, ঘটনাটা খুবই দুঃখজনক। অন্য কোনো দেশে ইন্ধন আছে কিনা এই মুহূর্তে বলা মুশকিল, আমার কাছে কোনো তথ্য অন্তত নেই। উম, অরিন অনির্বাণ চৌধুরী বলছেন, তবে বাংলাদেশের বুদ্ধিজীবী অনেক সাহসী আর স্পষ্টবাদী, কালও দেখলাম টিভিতে। হ্যাঁ, মানে ভারতের সঙ্গে তুলনা করে বলছেন বোধহয়। আহ, আপনার মতামত আমরা শুনলাম। শুভস্মিতা কাঞ্জি বলছেন, বুর্জ খলিফা এই বছর করা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন? পুজোর দায়িত্ব যাচ্ছেন, তারা কি জানতেন না মানুষের প্রতিক্রিয়া এমন হবে? মহড়ার মধ্যে কেমন এমন থিম করা হলো? পরের বছরে একটা পরের পরের কোনো একটা বছরে করলে কি খুব ক্ষতি হয়ে যেত? উম, না, ক্ষতি হতো কিনা জানি না, কিন্তু এটা তো পুজো তো একটা, শুভস্মিতা এই ধরনের পুজো যারা আয়োজন করে এটা তো পুরোপুরি রাজনীতি। পুজো উপলক্ষে তাদের যে প্রভাবের বৃত্ত সেটা অনেকটা সম্প্রসারিত করা যায়, বহু মানুষের কাছে পৌঁছানো যায়, বহু মানুষ তাদের দেখে আকর্ষণে আসেন, পুজো দেখতে আসেন, তাদের কাছে নিজের ছবি দেখানো যায়, নিজেকে বড় পুজোর উদ্যোক্তা বলে বেশ ক্ষমতাবান বলে প্রচার করা যায়। তাছাড়া পুজো, এত বড় পুজো করার তো কোনো কারণ নেই, মানে কেউ যদি বিশুদ্ধ ধর্ম বিশ্বাসের কারণে পুজো করেন তো বাড়িতে বসে পুজো করলেই পারেন। সুতরাং যারা উদ্যোক্তা তারা এটা ভেবেই করেন যে এটাকে কেন্দ্র করে তাদের প্রভাব প্রতিপত্তি অনেক প্রসারিত হবে। করতে গিয়ে আবার একটু বুর্জ খলিফাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছিল আর কি। হুম। শুভ প্রকৃতিবাদী বলছে, সম্প্রতি বাংলাদেশ ডেমোক্রেটিক ইন্ডেক্সে উন্নতি করছে, ভারত নেমেছে, অন্তত দুই দেশের সরকারের মনোভাবই সেটা বোঝা যায়। মানুষের ব্যবহার কম কম বেশি হবে, কিন্তু সরকারের অ্যাটিটিউডটাই আসল। হ্যাঁ, এটা ঠিক, মানে বাংলাদেশ, হ্যাঁ, ডেমোক্রেটিক ইন্ডেক্স, তাছাড়া বাংলাদেশের সাধারণভাবে অর্থনীতিরও যথেষ্ট উন্নতি হয়েছে সম্প্রতিকালে। বাংলাদেশে পার ক্যাপিটা জিডিপি রিয়েল টার্মসে এখন ভারতের থেকে এগিয়ে বাংলাদেশে। সুতরাং হ্যাঁ, বাংলাদেশ অনেক দিক থেকে উন্নতি করছে, ভালো, প্রতিবেশী দেশ উন্নতি করুক। বাংলাদেশ থেকে একসময় বহু মানুষ এদেশে চলে আসতেন, কারণ বাংলাদেশে যথেষ্ট কাজকর্ম ছিল না। তো বাংলাদেশে যদি সত্যি অর্থনৈতিক উন্নতি হয়, তাহলে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের খুশি হওয়া উচিত। তাহলে বাংলাদেশ থেকে এই যে আহ, অবৈধ অনুপ্রবেশ, যেটাকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যাতে উই পোকার সঙ্গে তুলনীয় বলে তুলনা করেছিলেন, সেটা তো বন্ধ হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হলে সব দিক থেকেই ভালো। ভাস্কর বসু আমার বলছেন, সিভিল এভিয়েশন কি করে এত উঁচু প্যান্ডেল করা অনুমতি দিল? আবার ফিরে আসছে ওই প্রসঙ্গে। দেখুন, সম্ভব আমি যতদূর জানি সিভিল এভিয়েশনের থেকে আলাদা করে অনুমতি নিতে হয় না। অনুমতি নিতে হয় পুলিশের থেকে, স্থানীয় প্রশাসনের থেকে, বিদ্যুৎ ব্যবহার করার জন্য একটা অনুমতি নিতে হয়। পুজোর এই অনুমতিগুলো হচ্ছে মাস্ট। এখন সাধারণভাবে তো এমন কোনো প্যান্ডেল তৈরি হয় না যে সিভিল এভিয়েশনের অসুবিধা হয়, হওয়ার কোনো কথাই নয়। সুতরাং আলাদা করে সিভিল এভিয়েশনের থেকে অনুমতি প্রত্যেক পুজোকে নিতে হয় না। একটা নির্দিষ্ট বিমানবন্দরের কাছাকাছি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে বাড়ি তৈরির জন্য, একটা নির্দিষ্ট উচ্চতার বেশি বাড়ি তৈরির জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। পুজো প্যান্ডেল তৈরির জন্য নিতে হয় বলে আমার জানা নেই। আহ,
প্রসেনজিৎ গোস্বামী বলছেন যে আবারও বলছেন ভোট পরবর্তী হিংসা দেখেই বুঝতে পেরেছি আমাদের রাজ্যে কত হিংসা হয়েছে। কেউ কোনো রাজনৈতিক দল করতেই পারে, তাহলে তার ঘর ভাঙচুর করতে হবে, তার বাড়ির মহিলাদের সম্মানহানি করতে হবে, কিন্তু অন্য কোনো রাজ্যে এত হিংসা হয় না। হ্যাঁ, এটা নিয়ে তো আমরা অনেকবার মত প্রকাশ করেছি, অনেক আলোচনাও হয়েছে। ভোট পরবর্তী হিংসা একটা অত্যন্ত আহ, নিন্দাজনক পরম্পরা আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে। এটা ঠিকই, ভোট পরবর্তী হিংসা অন্য রাজ্যে এতখানি হয় না যেরকম আমাদের রাজ্যে হয়েছে। সেটা অনেক বছর ধরেই নানা রকম ভোটে হয়, এবারও হয়েছে। কিন্তু আহ, ভো- নির্বাচনী হিংসা বা নির্বাচন হিংসা মানেই যে হিংসা হচ্ছে না মানেই যে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ তা কিন্তু নয়। বহু রাজ্যে নানা বিজেপি শাসিত বহু রাজ্যে কিন্তু আমরা দেখেছি সম্প্রতিকালে যে বিরোধীদের নির্বাচনে মনোনয়ন দাখিল করতেই দেওয়া হচ্ছে না, স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে। তো হিংসা হচ্ছে না মানে, মারামারি রক্তপাত হচ্ছে না মানে নির্বাচন ঠিক হচ্ছে, সেটাও কিন্তু সবসময় নয়। নির্বাচন কিন্তু শুধু শান্তিপূর্ণ হয় যথেষ্ট নয়, অবাধ এবং সুষ্ঠু হওয়া উচিত। সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে না। অনেক সময় কিন্তু হিংসা হয় না, তার কারণ হচ্ছে ডান্ডার ভয়টা এত প্রবল যে মানুষ প্রতিবাদই করে না। তো হিংসা না হওয়া অবশ্যই কাম্য, কিন্তু সেটাই যথেষ্ট নয়। দমদম পার্কের থিম পুজো জুতো দিয়ে সাজালেও সেটাকে এখানে ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। হ্যাঁ, এই একটা ঘটনা ঘটেছে, কিন্তু এটা নিয়ে না আমার কিছু বিশেষ জানা নেই, আমি একটু কাগজে দেখেছি মাত্র। মাধব কর্মকার বলছেন, বিজেপি থাকাকালীন ধর্ম নিয়ে রাজনীতি আপনার মতে বেড়েছে না কমেছে, কি মনে করেন? আহ, ধর্ম নিয়ে রাজনীতি তো বিজেপি যেমন যেমন ভাবে করে, বা বিজেপির মতো কয়েকটা দল সেরকম ভাবে অন্য দলগুলো করে না। এখন বিজেপি থাকাকালীন মানে আপনি বিজেপি ক্ষমতায় আসার পর সেটা বেড়েছে কিনা জিজ্ঞেস করছেন। বিজেপি ক্ষমতায় আসার আগের থেকেই কিন্তু সেই রাজনীতি চলে আসছে। ধরুন 1991 সালে লালকৃষ্ণ আদবানির যে রামরথ যাত্রা, সেটার থেকে মানে সোচ্চার ধর্ম নিয়ে রাজনীতির তো কোনো নজির তার আগে আমাদের দেশে ছিল না। আর আপনি যে বিজেপি থাকাকালীন বলতে নরেন্দ্র মোদী আসার কথা যদি বলেন, সেটা 2014 সালে। আর 91 সাল থেকে 2014 সাল কিন্তু 23 বছর কেটে গিয়েছে। সুতরাং ধর্ম নিয়ে রাজনীতি একটা পরম্পরা, সেটা আজকে বাড়তে বাড়তে এই জায়গায় এসেছে। এবং আহ বিজেপি থাকাকালীন বেড়েছে, এটার সুফল পাওয়া যাচ্ছে, তো সেটাই দেখা যাচ্ছে, মানে ভোটের সুফল পাওয়া যাচ্ছে এই বিভাজনের। কখনো কখনো পাওয়া যাচ্ছে, চিরকাল পাওয়া যাবে বলে জানা নেই আমার, মনেও হয় না, আমার নিজের বিশ্বাসও নয়, কিন্তু আপাতত তো পাওয়া যাচ্ছে, সেটা তো দেখা যাচ্ছে। সাইফুর রহমান তপন, আহ, আপনার লেখাটাই পড়ছি, কিন্তু আবার আপনাকে এবং সকলকেই বলছি, এত বড় প্রশ্ন করলে আর দু চারটি লাইন বেশি হলেই আমাকে আর দেখা যেত না, আমি পুরো স্ক্রিনের আড়াল থেকে পড়তাম। বাংলাদেশে গণতান্ত্রিক মহল তীব্র নিন্দা বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে 2009 সালে। এই বছর দুর্গাপূজা এখানে 20,000 মণ্ডপ হয়েছিল। এবছর মণ্ডপ ছিল 10,000 মণ্ডপ হয়েছিল, এবছর মণ্ডপ ছিল 32,000-এর বেশি। এটা এখানকার মৌলবাদীরা সহ্য করতে পারছে না। 2023 সালে জাতীয় নির্বাচন, তাই ওরা সক্রিয় হয়ে উঠেছে। আবার সরকারি দলেরও কিছু নেতা, বিশেষত নোয়াখালীর ভোটের আশায় এতে সায় দিয়েছে। আচ্ছা, আপনার লেখা পড়ে মনে হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে বলছেন। আহ আচ্ছা, এটা তথ্য হিসেবে আমাদের জানলাম আমরা। আওয়ামী লীগ 2009 সালে 10,000 মণ্ডপ হয়েছিল, এবার 32,000-এর বেশি। হ্যাঁ, এত বেশি পুজোর বাড়াবাড়িটা মানে, এত মণ্ডপের কি দরকার মানে? এত তো বাংলাদেশে তো হিন্দুদের সংখ্যা 3 গুণ হয়ে যায়নি, তাহলে পুজো 3 গুণ করার মানে আহ, কেন হলো আমি জানি না, সেটা প্রশ্ন আমার। এটা কৌতূহল বলতে পারেন, সাংবাদিক হিসেবে আপনি কৌতূহল থাকে, কিন্তু তথ্যটা আমার জানা ছিল না, আপনি বললেন, আমরা শুনলাম। সংগ্রামী মনিকা, সামনে নির্বাচন, হাসিনা সরকার কুমৌলবাদের এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতেই হবে। হাসিনা সরকারকে, যে ইমেজ হাসিনা সরকার তিল তিল করে তৈরি করছেন তা এখন চিহ্নিত করে প্রকাশ্যে নিয়ে এসে পুনঃ আস্থা অর্জন করতে হবে। আপনার কথা শুনেও মনে হচ্ছে আপনি হয়তো বাংলাদেশ থেকেই বলছেন। হ্যাঁ, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার, এটা নিয়ে খুব বেশি আমাদের আলোচনা করার কিছু নেই। আমরা কিন্তু বাংলাদেশের ঘটনাটা আলোচনা করছি প্রধানত ভারতের কনটেক্সটেই, ভারতের পরিপ্রেক্ষিতেই। বাংলাদেশে অশোক মিশ্র বলছেন, করোনা কি শেষ হয়ে গেছে, সরকারিভাবে ডিক্লেয়ার হয়ে গেছে, এবার পুজো নিয়ে যে মাতামাতি ভিড়, এটা নিয়ে সরকার ও মানুষের যে চরম উদাসীনতা,
এর পরিমাণ কিন্তু আগামী দিনে ভালো হবে না, কিছু মানুষের জন্য সকল মানুষকে ভুগতে হবে। হ্যাঁ অশোক বাবু, আপনার কথাটা দুঃখজনক হলেও সম্ভবত সত্যি। কিছু মানুষের অপরিণামদর্শিতার জন্য, কিছু মানুষের অবিমৃষ্যকারিতার জন্য, কিছু মানুষের চটকদারি প্রবণতার জন্য সম্ভবত ভুগতে হবে। কিন্তু আমাদের এই ফিগার গুলো আজ থেকে কয়েকদিন পরে আমরা পেতে থাকবো, এবং সামনের সপ্তাহে আমরা নিশ্চিতভাবে এটা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে ডাক্তার এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা থাকবেন। করোনার সংক্রমণ তো আপনারা জানেন যে আজকে যদি আমার দেহে সংক্রমিত হয় তাহলে লক্ষণ আজকে দেখা যাবে এমন নয়, কয়েকদিন পরে দেখা যাবে। সুতরাং আমরা কয়েকদিন পরে জানতে পারবো যে এই পুজোর সময় যে ভিড় হয়েছিল তার ফলাফলটা কি দাঁড়ালো। জানতে পারবো যদি প্রকৃত তথ্য আমাদের সামনে আসে। সিনহা তপন বলছেন, আমার মতে রাজ্য এবং কেন্দ্র দুটোই এখন সাম্প্রদায়িকতা প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, আপনার মতটা আমরা শুনলাম, আপনার মত হয়তো আরো অনেকেই পোষণ করেন। বিশ্বজিৎ মুখার্জি শুভ বিজয় জানাচ্ছেন, আমিও শুভ বিজয় আপনাদের সকলকে জানাই। আজকে আমাদের অনুষ্ঠান আর খুব বেশি দীর্ঘায়িত করার পরিকল্পনা নেই। বিজয়ের পরে, বিজয়া দশমীর ঠিক পরের দিনই আজকে আবারও আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। শুধু শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা হয়তো একটু করতে পারতাম আমরা, সেটা একটু উল্লেখ করে রাখি। সেটা হচ্ছে যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তিনি যে বলেছেন যে তিনি সর্বসময়ের দলের নেত্রী, এবং আগামী বছর দিনক্ষণও ঘোষণা করা হয়েছে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের। ফলে কংগ্রেস দল সম্পর্কিত আরো কিছু খবর আগামী দিনে আমাদের, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের আলোচনা করতে হবে বলে আমার ধারণা। আবারও আপনাদের প্রত্যেককেই শুভ বিজয়া জানাই, এবং আজকের মতো একটা দিনে এই উৎসবের রেশ এখনো কাটেনি, তার মধ্যে আপনার যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে সামিল হয়েছেন, এতক্ষণ ছিলেন আলোচনায়, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।